আসুন চট করে জেনে নিই আমেরিকা আর কাতারের সামরিক সম্পর্কের একদম লেটেস্ট আপডেট। দেখুন, সম্প্রতি যে ইসরায়েলি হামলা হলো, ঠিক তারপরেই কিন্তু কাতার আমেরিকার সাথে একটা নতুন বেশ বড়সড় আর উন্নত সামরিক চুক্তির দিকে এগোচ্ছে। আসলে এই ঘটনার পর কাতার তাদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত, আর সে কারণে তাদের বহুদিনের পুরনো প্রতিরক্ষা সম্পর্কটা এখন নতুন মোড় নিচ্ছে। প্রথমত, এর মূলে আছে আল উদাইদ বিমান ঘাঁটি। একটু পেছনে তাকালে দেখবেন ৯০-এর দশক থেকেই কাতার নিজেদের টাকায় এখানে $বিলিয়ন বিনিয়োগ করেছে। মানে এটা শুধু একটা সাধারণ ঘাঁটি নয়, বরং এটা এখন মধ্যপ্রাচ্যে আমেরিকার সেন্ট্রাল কমান্ড মানে সেন্টকম আর তাদের কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার বা CAOC চালানোর মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। কাতারের এই লম্বা সময়ের বিনিয়োগই কিন্তু আজকের এই আলোচনার ভিত তৈরি করেছে। দ্বিতীয়ত, এই যে নতুন চুক্তি হচ্ছে, এর ফোকাসটা কিন্তু পুরোপুরি কাতারের একদম এখনকার নিরাপত্তা চাহিদার ওপর। যেমন ধরুন, এতে থাকছে খুব অ্যাডভান্সড আকাশ আর মিসাইল আটকানোর ব্যবস্থা, মানে প্যাট্রিয়েট বা থার্ড সিস্টেমের মতো জিনিস, সাথে সাইবার সিকিউরিটি আর AI ভিত্তিক ডিফেন্স টেকনোলজি। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই সব কিছুর খরচ কিন্তু কাতার নিজেই দেবে, নিজেদের সুরক্ষা বাড়াতে। আর সবশেষে এর একটা বৃহত্তর দিকও আছে, বুঝলেন। ২০২২ সালেই কিন্তু আমেরিকা কাতারকে একটা বিশেষ মর্যাদা দিয়েছিল, ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র বা MNNA। এখন যখন অন্য মুসলিম দেশগুলো মিলে তেমন কোনো নিরাপত্তা জোট গড়তে পারল না, তখন কাতার কিন্তু নিজেদের মতো করে আমেরিকার সাথে সম্পর্কটা আরও জোরদার করে নিরাপত্তা নিশ্চিত করার পথেই হাঁটছে। সোজা কথায়, এলাকার পরিস্থিতি যেহেতু বেশ ঘোলাটে, তাই কাতার নিজেদের সুরক্ষিত রাখতে আমেরিকার সাথে সামরিক বন্ধুত্বটাকে আরও পাকা আর আধুনিক করে তুলছে। আচ্ছা, কাতার আর আমেরিকার মধ্যে যে সামরিক চুক্তিটা বাড়ছে, আসুন সেটার মূল কথাগুলো একটু শুনে নিই। দেখুন, কাতার আর আমেরিকার সামরিক বন্ধুত্ব তো বেশ পুরনো। এর কেন্দ্রে আছে আল উদাইদ বিমান ঘাঁটি, যেটা কাতার নিজেদের টাকায় বানিয়ে আমেরিকার হাতে তুলে দিয়েছে। বুঝলেন তো? মধ্যপ্রাচ্যে আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মতো গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম আসলে এখান থেকেই চলে। আর এখনকার যা পরিস্থিতি, কাতার চাইছে এই সম্পর্কটা আরও মজবুত হোক। তো প্রথমত শুরুটা কিভাবে? ব্যাপারটা হলো 1990s-এর দশকে কাতার নিজেদের খরচে আল উদেইদ আঁটি বানিয়ে আমেরিকাকে ব্যবহারের জন্য দেয়। 9/11-এর পর আফগানিস্তান ও ইরাক যুদ্ধের সময় এই ঘাঁটির গুরুত্ব যে কী পরিমাণ বেড়ে যায়, 2003 সাল থেকে এটাই সেন্টকমের প্রধান আঞ্চলিক কেন্দ্র। দ্বিতীয়ত, এরপর সম্পর্কটা ধাপে ধাপে আরও গভীর হয়েছে। যেমন ধরুন 1992-এর ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট, আর খুব সম্প্রতি মানে 2022 সালে কাতারকে আমেরিকা মেজর নন নেটো অ্যালাই বা নেটো জোটের বাইরের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ঘোষণা করেছে। এই স্ট্যাটাস পাওয়ার মানে হল বিশেষ সামরিক আর আর্থিক সুবিধা পাওয়া। কাতার কিন্তু এই ঘাঁটির পেছনে $বিলিয়ন খরচ করেছে আর করেই চলেছে। আর ফাইনালি এখন কি হচ্ছে? এখন আলোচনা চলছে একটা নতুন আরও বড়সড় চুক্তির। শোনা যাচ্ছে এতে ঘাঁটির দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিত করা হবে, আরও থাকবে অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন প্যাট্রিয়েট সিস্টেম যা মিসাইল বা বিমান আটকাতে পারে, সাইবার নিরাপত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি নিয়েও সহযোগিতার কথা হচ্ছে। এমনকি মার্কিন সেনাদের জন্য আইনি দায়মুক্তির মতো সংবেদনশীল বিষয়ও থাকতে পারে। কাতার মনে করছে এই অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জ সামলাতে এই নতুন চুক্তিটা খুবই দরকারি। মোদ্দা কথা হলো, চারপাশের নিরাপত্তা ঝুঁকি দেখে কাতার এই নতুন চুক্তির মাধ্যমে আমেরিকার উপর তাদের নিরাপত্তা নির্ভরতা আরও বাড়াচ্ছে। আলোচনাতে আপনাদের স্বাগত। সম্প্রতি কাতারের ওপর একটা হামলার ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র আর কাতার তাদের মধ্যেকার যে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক, সেটাকে আরও গভীর, আরও উন্নত করার জন্য একটা নতুন চুক্তির ঘোষণা দিয়েছে। আর এই ঘোষণাটা বেশ তাৎপর্যপূর্ণভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন ইসরায়েলের মাটি থেকে, এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু এই সাম্প্রতিক হামলার ঘটনার পর আমেরিকার সাথে সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। হ্যাঁ, আর আজকের আলোচনার মূল প্রশ্নটাও কেউ কেউ এখান থেকেই আসছে। এই যে নতুন সম্প্রসারিত সামরিক চুক্তি, এটা কি কাতারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা স্বাভাবিক সময়ের দাবি মেনে নেওয়া একটা পদক্ষেপ, নাকি এর ফলে কাতারের যে সার্বভৌমত্ব সেটা কিছুটা হলেও খর্ব হবে?
আর আঞ্চলিক সম্পর্কে, বিশেষ করে মুসলিম বিশ্বের সাথে তার সম্পর্কে নতুন কোনো জটিলতা তৈরি হবে? কাতার কি আমেরিকার প্রভাব বলয়ে আরও গভীরভাবে ঢুকে পড়বে? আমরা চেষ্টা করব আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে এই চুক্তির সম্ভাব্য ধরন আর এর সুদূর প্রসারী ফলাফল নিয়ে একটা বিশ্লেষণধর্মী আলোচনা করতে। আমি বিষয়টাকে দেখছি এভাবে যে এই বর্ধিত সহযোগিতাটা কাতারের যে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি এবং তার দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান, সেদিক থেকে দেখলে এটা একটা অত্যন্ত বাস্তবসম্মত আর বলা যায় যৌক্তিক পদক্ষেপ। আর আমি চেষ্টা করব এই চুক্তির গভীরে যে সম্ভাব্য ঝুঁকিগুলো থাকতে পারে, বিশেষ করে কাতারের স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চার যে পরিসর, বা ধরুন ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৃহত্তর ভূ-রাজনৈতিক নকশা, সেই দিক থেকে এর তাৎপর্যটা বিশ্লেষণ করতে। দেখুন, কাতার আর আমেরিকার মধ্যে এই সামরিক সম্পর্কটা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। এর একটা লম্বা ইতিহাস আছে, যেটা প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে চলে আসছে। 1992 সালে একটা ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট, প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি দিয়ে এর আনুষ্ঠানিক শুরু। কিন্তু এর গতিটা বাড়ে 1996 এর দিকে। তখন সৌদি আরব তাদের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে সরে যেতে বলে। কাতার কিন্তু সেই সুযোগটা খুব বুদ্ধিমত্তার সাথে নিয়েছিল। তারা প্রায় $1 বিলিয়ন নিজেদের টাকায় অল উদাইদ নামে একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি বানানো শুরু করে, আর আমেরিকাকে সেটা বিনামূল্যে ব্যবহারের প্রস্তাব দেয়। হ্যাঁ, আমি স্বীকার করছি সম্পর্কটা পুরনো এবং কাতার সেই সময়ে কৌশলগতভাবে বেশ দূরদর্শিতার পরিচয় দিয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের ধরন আর নির্ভরতার মাত্রাটাও তো বদলেছে, তাই না? অবশ্যই বদলেছে, এবং সেটা আরও গভীর হয়েছে, বিশেষ করে 2001 সালের 9/11 হামলার পর, তারপর আফগানিস্তান আর পরে ইরাক যুদ্ধের সময়। আল উদাইদ ঘাঁটির কৌশলগত গুরুত্ব তো বহুগুণ বেড়ে যায়। আমেরিকা তখন থেকে এই ঘাঁটিটা পুরো দমে ব্যবহার করা শুরু করে। কাতারও কিন্তু বসে থাকেনি। তারা ঘাঁটির আধুনিকীকরণে ক্রমাগত বিনিয়োগ করেছে, রানওয়ে বড় করেছে, নতুন হ্যাঙ্গার বানিয়েছে, মার্কিন সেনাদের জন্য ভালো থাকার জায়গা, অন্যান্য সুযোগ সুবিধা তৈরি করেছে। ধীরে ধীরে আল উদাইদ মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম, যেটা কিনা ওই অঞ্চলে আমেরিকার সমস্ত সামরিক কার্যকলাপের স্নায়ুকেন্দ্র, আর কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার CAOC এর প্রায় স্থায়ী ঠিকানা হয়ে ওঠে। সম্পর্কটা আরও প্রাতিষ্ঠানিক রূপ পায় 2018 সালে, যখন একটা সমঝোতা স্মারক বা MOU সই হয়। সেখানে ঠিক হয় আমেরিকা ঘাঁটির যা যা দরকারি অবকাঠামো উন্নয়ন সেটা করবে, আর কাতার তার পুরো টাকাটা দেবে। এরপর 2020 সালে আসে নৌ কার্যক্রম বাড়ানো আর পোর্টকল সংক্রান্ত চুক্তি, যেটা মার্কিন নৌবাহিনীর জন্য কাতারের বন্দর ব্যবহারের সুযোগ বাড়ায়। আর সব শেষে 2022 সালে কাতারকে মেজর নন ন্যাটো অ্যালাই বা ন্যাটো জোটের বাইরে প্রধান মার্কিন মিত্র দেশের মর্যাদা দেওয়া হয়। আর এই মর্যাদাটা কিন্তু শুধু কথার কথা নয়। এর ফলে কাতার আমেরিকার কাছ থেকে উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম আর প্রযুক্তি পাওয়ার ক্ষেত্রে একটা অগ্রাধিকার পায়। সুতরাং বুঝতেই পারছেন, সাম্প্রতিক হামলার পর কাতারের নিরাপত্তা উদ্বেগ যখন স্বাভাবিকভাবেই খুব বেশি, তখন এই দীর্ঘদিনের পরীক্ষিত আর কৌশলগত মিত্রের সাথে সম্পর্ককে আরও উন্নত, আরও সম্প্রসারিত করাটা তাদের জন্য একটা অত্যন্ত যৌক্তিক এবং আত্মরক্ষামূলক পদক্ষেপ বলেই আমার মনে হয়। আপনার দেয়া ঐতিহাসিক প্রেক্ষাপট আর সম্পর্কের ধারাবাহিকতার বিষয়টা আমি মানছি, কিন্তু আমার মূল প্রশ্নটা কিন্তু একটু অন্য জায়গায়। এতগুলো চুক্তি আর বোঝাপড়ার পর, ধরুন 1992 সালের ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট, আল উদাইদ ঘাঁটির দীর্ঘমেয়াদী ব্যবহার, আর কাতার নিজেই তার উন্নয়ন করেছে, সেন্টকম বা CAOCর মতো এত গুরুত্বপূর্ণ মার্কিন কমান্ড সেখানে আছে, 2018 সালের সমঝোতা স্মারক যেখানে কাতার খরচের পুরো দায়টাই নিয়েছে, 2019 সালের নৌ চুক্তি, আবার 2022 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেজর নন ন্যাটো অ্যালাই স্টেটাস, এই সব কিছুর পর নতুন করে উন্নত ও সম্প্রসারিত চুক্তিতে এমন আর কি থাকতে পারে যেটা কাতারের মৌলিক নিরাপত্তা হয়তো বাড়াবে, কিন্তু আমেরিকার কৌশলগত নিয়ন্ত্রণ বা প্রভাব আরও বাড়াবে না? আমার একটা গভীর সন্দেহ হচ্ছে আমেরিকা সাম্প্রতিক এই হামলার ঘটনাটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করে কাতারকে তার বৃহত্তর আঞ্চলিক কৌশলের একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলতে চাইছে, যা হয়তো কাতারের নিজস্ব স্বার্থের সাথে পুরোপুরি মিলবেও না।
আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণাটা দেওয়ার জন্য ইসরায়েলকে বেছে নেওয়া এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েই ঘোষণাটা দেওয়া, এর প্রতীকী আর রাজনৈতিক গুরুত্ব কিন্তু অপরিসীম। মানে যে রাষ্ট্রটা ইসরায়েল কিছুদিন আগে কাতারের ওপর হামলা চালালো, সেই রাষ্ট্রের প্রধানতম নিরাপত্তা সহযোগী আর রক্ষাকর্তা আমেরিকার সাথেই কিনা কাতার তার সামরিক বাঁধন আরও শক্ত করছে। এটা কি কাতারের স্বাধীন পররাষ্ট্রনীতি, বিশেষ করে অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে তার সম্পর্কের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি করবে না? বিশেষ করে আমরা যখন দেখলাম এই হামলার পর ওআইসি বা অন্য কোনো মুসলিম ফোরাম কিন্তু তেমন কার্যকরভাবে কাতারের পাশে দাঁড়াতে পারল না, শুধু কিছু আনুষ্ঠানিক নিন্দা বিবৃতি ছাড়া। এই পরিস্থিতিতে কাতার কি আমেরিকার প্রভাব বলয়ে আরও বেশি করে ঢুকে পড়তে বাধ্য হচ্ছে না? চুক্তির পেছনের কারণটা তো আমার মনে হয় বেশ সোজাসাপটা এবং কাতারের দিক থেকে দেখলে খুবই স্পষ্ট। দেখুন, খোদ কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এই সাম্প্রতিক হামলার পরে কিন্তু বলেছেন যে এই ঘটনাটা প্রমাণ করে আমেরিকার সাথে একটা উন্নত সামরিক চুক্তি দ্রুত শেষ করা কতটা জরুরি। এটা তো কাতারের নিজস্ব নিরাপত্তা মূল্যায়ন, তাদের সরকারের ইচ্ছারই একটা সরাসরি প্রতিফলন। আর এটা তো শুধু মুখের কথাও নয়, কাতার বেশ কিছুদিন আগেই আল উদাইদ ঘাঁটির ব্যাপক আধুনিকীকরণ আর সম্প্রসারণের জন্য প্রায় $8 বিলিয়ন বিনিয়োগের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘোষণা করেছিল। সুতরাং বর্তমান পরিস্থিতি এই আগে থেকে চলতে থাকা প্রক্রিয়াটাকে শুধু একটু গতি দিয়েছে আর এর জরুরিয়াতটাকে আরও স্পষ্ট করে তুলেছে। এটা আমেরিকা চাপিয়ে দেওয়া কিছু নয়, বরং কাতারের নিজস্ব প্রয়োজনের তাগিদ। আমি আপনার যুক্তির জোরটা বুঝতে পারছি। কাতারের নিরাপত্তা উদ্বেগ অবশ্যই বাস্তব, কিন্তু প্রশ্ন হল আমেরিকা কি এই পরিস্থিতিকে শতভাগ তার নিজের ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে না? দেখুন, সম্পর্কের শুরুতে এবং বেশ কয়েক বছর ধরে কাতার নিজ উদ্যোগে নিজ খরচে আল উদাইদ ঘাঁটি তৈরি করেছে, তার সুযোগ সুবিধা বাড়িয়েছে। কিন্তু 2018 সালের যে সমঝোতা স্মারক, সেই অনুযায়ী এখন আমেরিকা অবকাঠামো উন্নয়ন করবে, কিন্তু টাকাটা দেবে কাতার। এটা কি সম্পর্কের ভারসাম্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে না, যেখানে কাতার এখন আমেরিকার প্রয়োজন মেটানোর জন্য টাকা ঢালছে? আমেরিকা কি একদিকে ইসরায়েলকে তার সেই অটল সমর্থনের বার্তা দিচ্ছে, আবার একই সাথে কাতারকে বলছে, দেখো বাপু, তোমার নিরাপত্তার ফাইনাল গ্যারেন্টি আমিই দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার কৌশলগত ছকের মধ্যে আরও নিবিড়ভাবে আসতে হবে, সম্ভবত আমার দেওয়া কিছু নতুন শর্ত মেনেই। ইসরায়েলের মাটি থেকে এই ঘোষণা দেওয়াটা কি সেই বার্তারই অংশ নয় যে এই অঞ্চলে আমেরিকার নীতিতে ইসরায়েলের নিরাপত্তা সবার আগে থাকবে এবং কাতারের সাথে সম্পর্ক সেই নীতির আলোকেই ঠিক করা হবে? আপনি বিষয়টিকে একটু একপেশেভাবে দেখছেন বলে আমার মনে হচ্ছে। কাতার একটা সার্বভৌম এবং অত্যন্ত ধনী দেশ। তারা তাদের জাতীয় স্বার্থ খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেয়। আমেরিকার সাথে তাদের সম্পর্ক তো কয়েক দশকের পরীক্ষায় পাশ করায় এবং পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার উপরেই দাঁড়িয়ে আছে। এটাকে শুধু আমেরিকার চাপ বা কৌশল হিসেবে দেখলে কাতারের নিজস্ব যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটাকে ছোট করা হয়। তারা নিশ্চয়ই লাভ ক্ষতির পুরো হিসাব কষেই এগোচ্ছে। দেখা যাক এই নতুন উন্নত ও সম্প্রসারিত চুক্তিতে সম্ভাব্য কি বিষয় আসতে পারে, যা আগের চুক্তিগুলোতে ছিল না, বা থাকলেও এখন তার পরিধি হয়তো বাড়ানো হচ্ছে। যেহেতু প্রতিরক্ষা সহযোগিতা, ঘাঁটি ব্যবহার, কমান্ড স্থাপন, অর্থায়ন, নৌ সহযোগিতা এবং মিত্রদেশের মর্যাদা, এই মূল বিষয়গুলো তো ইতিমধ্যেই আছে, তাই নতুন যা আসবে তা সম্ভবত আরও গভীরে যাবে এবং প্রযুক্তিগত দিকে বেশি নজর দেবে। যেমন ধরুন, মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা। আমেরিকার সাথে কাতারের একটা স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বা মহাকাশ পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত চুক্তি আগে থেকেই আছে, সেটাকে হয়তো আরও বাড়ানো হতে পারে। এর মানে কি দাঁড়াবে? মহাকাশে থাকা বিভিন্ন দেশের স্যাটেলাইট বা অন্যান্য বস্তুর অবস্থান, তাদের গতিবিধি ট্র্যাক করার ক্ষেত্রে মার্কিন যে নেটওয়ার্ক, তাতে কাতার আরও গভীরভাবে যুক্ত হবে। এর ফলে কাতারের নিজের ক্ষমতা হয়তো বাড়ল, কিন্তু মার্কিন সিস্টেমের উপর নির্ভরতাও তো বাড়বে, তাই না? মহাকাশ তো এখন প্রতিরক্ষার একটা নতুন ক্ষেত্র, একটা নিউ ফ্রন্টিয়ার। যদি কাতার মনে করে এই দিকে সহযোগিতা বাড়ানো দরকার, তাহলে সেটা তো যুগেরই চাহিদা। আর স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস তো শুধু সামরিক নয়, সাধারণ প্রয়োজনীয় লাগে। এটাকে শুধু মার্কিন নির্ভরতা হিসেবে দেখাটা কি ঠিক? আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকটা সম্ভাব্য ক্ষেত্রের কথা ভাবুন।
যৌথ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। কাতার তো নিজেই স্বীকার করেছে যে সাম্প্রতিক হামলায় যে ইসরায়েলি অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা ধরন বা উৎস তারা সঙ্গে সঙ্গে ধরতে পারেনি। এই দুর্বলতা ঢাকার জন্য হয়তো প্যাট্রিয়ট বা থ্যাড এর মতো অত্যাধুনিক মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম কাতারে বসানো বা তার সংখ্যা বাড়ানো হতে পারে। আর এই সিস্টেমগুলো চালানো বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমেরিকার ভূমিকা আরও বাড়বে। এটা তো আমেরিকার জন্য কাতারের পুরো ডিফেন্স নেটওয়ার্কে সরাসরি যুক্ত হওয়ার একটা বিরাট সুযোগ করে দেবে। এটা তো কাতারের স্পষ্ট প্রয়োজন থেকেই আসছে। যদি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি থাকে এবং তারা সেটা পূরণ করতে চায়, তাহলে সবচেয়ে নির্ভরযোগ্য মিত্রের কাছ থেকে আধুনিক প্রযুক্তি নেওয়াটাই তো স্বাভাবিক। এটা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই হবে, যেখানে কাতারের নিজস্ব বাহিনীও ট্রেনিং পাবে, পরিচালনায় অংশ নেবে। এটাকে শুধু আমেরিকান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হিসেবে দেখার তো কোনো কারণ নেই। হতেই পারে, কিন্তু এর সাথে আরও কিছু স্পর্শকাতর বিষয় যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যেমন ধরুন, সাইবার নিরাপত্তা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তির আদান-প্রদান ও যৌথ গবেষণা। হয়তো কাতারে একটা অত্যাধুনিক এআই ও সাইবার ডিফেন্স কমান্ড সেন্টার তৈরি করা হতে পারে, যেখানে মার্কিন প্রযুক্তি আর বিশেষজ্ঞরা একটা বড় ভূমিকা পালন করবেন। নৌ প্রতিরক্ষার ক্ষেত্রে হামাদ বন্দরকে মার্কিন নৌবাহিনী হয়তো আরও ব্যাপকভাবে, আরও কম ফর্মালিটিজের মাধ্যমে ব্যবহার করার সুযোগ পাবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে মার্কিন সেনাদের জন্য আইনি দায়মুক্তি বা লিগ্যাল ইমিউনিটি, যেটা সাধারণত স্ট্যাটাস অফ ফোর্সেস অ্যাগ্রিমেন্ট বা SOF এর অংশ হিসেবে থাকে। এই বিষয়টা কিন্তু অনেক দেশেই রাজনৈতিকভাবে খুব সংবেদনশীল আর বিতর্কের জন্ম দেয়, কারণ এটা কার্যত মার্কিন সেনাদেরকে স্থানীয় আইনের ঊর্ধ্বে একটা জায়গা দেয়। এছাড়াও সন্ত্রাস বিরোধী তথ্য আদান প্রদান আরও গভীর করা হতে পারে, যার সংজ্ঞার মধ্যে হয়তো তথাকথিত অর্থনৈতিক সন্ত্রাস বা নির্দিষ্ট কিছু সংগঠনের অর্থায়নের বিষয়গুলো ঢুকে যেতে পারে, যা কাতারের আঞ্চলিক নীতি বা সম্পর্কের ক্ষেত্রে নতুন চাপ তৈরি করতে পারে। এই সবগুলো সম্ভাব্য বিষয়ই কিন্তু ধাপে ধাপে কাতারকে আমেরিকার উপর আরও বেশি নির্ভরশীল করে তুলবে আর তার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাকে আরও ছোট করে দেবে। আপনি যেসব সম্ভাবনার কথা বলছেন তার অনেকগুলোই কিন্তু বর্তমান যুগের যে পরিবর্তিত হুমকি তা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় আধুনিকীকরণ, যেমন সাইবার সিকিউরিটি আর এআই এখন তো ডিফেন্সের একটা অবিচ্ছেদ্য অংশ। এগুলো বাদ দিয়ে তো এখন চলা সম্ভব নয়। মহাকাশ চুক্তির সম্প্রসারণও তাই, আকাশ প্রতিরক্ষা কাতারের নিজস্ব চাহিদা মেটানোর জন্য। আর লিগ্যাল ইমিউনিটির বিষয়টা তো নতুন কিছু নয়। পৃথিবীতে যেখানেই মার্কিন ঘাঁটি বা উল্লেখযোগ্য সংখ্যক সেনা আছে, সেখানেই সাধারণত সোফা চুক্তি থাকে। এটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই হয় এবং এর নির্দিষ্ট আইনি কাঠামো আছে। সন্ত্রাসবিরোধী তথ্য আদান প্রদানও তো বিশ্বজুড়েই নিরাপত্তা সহযোগিতার একটা স্ট্যান্ডার্ড অংশ। এগুলোকে শুধু মার্কিন প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে দেখলে বোধহয় ভুল হবে, বরং এগুলোকে দেখতে হবে একটা আধুনিক ও কার্যকর নিরাপত্তা অংশীদারিত্ব গড়ার পদক্ষেপ হিসেবে। কিন্তু এই পদক্ষেপগুলোর যে আঞ্চলিক প্রভাব আর ভূরাজনৈতিক তাৎপর্য, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিশেষ করে যখন আমরা দেখলাম কাতারের উপর হামলার পর মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো দোহায় একত্র হয়ে বৈঠক করল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো কঠোর সম্মিলিত পদক্ষেপ বা কাতারের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কোনো বাস্তবসম্মত যৌথ পরিকল্পনা তারা নিতে পারল না। শুধু কিছু নিন্দা আর উদ্বেগ প্রকাশেই ব্যাপারটা থেমে রইল। ঠিক সেই সময়ে আমেরিকা, যে কিনা ইসরায়েলের প্রধানতম সমর্থক আর নিরাপত্তা রক্ষাকর্তা, কাতারের সাথে আরও গভীর এবং উন্নত সামরিক চুক্তির ঘোষণা দিল, তাও আবার ইসরায়েলের মাটি থেকে। এটা অন্যান্য মুসলিম দেশগুলোর কাছে, এমনকি তুরস্কের কাছেও, যাদের সাথে কাতারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আর যাদের নিজস্ব সামরিক ঘাঁটি কাতারে রয়েছে, কি বার্তা দেয়? এটা কি এমন একটা ধারণা দেয় না যে মুসলিম বিশ্ব যখন দ্বিধাগ্রস্ত বা অপারগ, তখন কাতার তার নিরাপত্তার জন্য শেষ পর্যন্ত আমেরিকার উপরে ভরসা করছে এবং এই ভরসার একটা মূল্য আছে? কাতার কি ক্রমশ আমেরিকার আঞ্চলিক খেলার একটা গুরুত্বপূর্ণ কিন্তু পরাধীন ঘুঁটিতে পরিণত হচ্ছে, যার ফলে তার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মুসলিম বিশ্বে তার যে একটা নিরপেক্ষ বা মধ্যস্থতাকারীর ভূমিকা ছিল সেটা দুর্বল হয়ে পড়বে? তুরস্ক কি এই ক্রমবর্ধমান মার্কিন নির্ভরতাকে সহজভাবে নেবে? আমি মনে করি আপনি কাতারের কূটনৈতিক বিচক্ষণতা আর সক্ষমতাকে কিছুটা হলেও ছোট করে দেখছেন।
কাতার গত কয়েক দশক ধরে অত্যন্ত সফলভাবে একটা মাল্টিভেক্টর বা বহুস্তরীয় পররাষ্ট্রনীতি চালিয়ে আসছে। আমেরিকার সাথে তাদের যেমন শক্তিশালী নিরাপত্তা সম্পর্ক আছে, তেমনি তুরস্কের সাথেও গভীর রাজনৈতিক ও সামরিক বন্ধন রয়েছে। আবার দেখুন, ইরানের সাথেও তারা একটা কার্যকর কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কাতারে আমেরিকার সেন্টকম হেডকোয়ার্টার যেমন আছে, তেমনি তুরস্কেরও একটা বেশ বড়সড় সামরিক ঘাঁটি রয়েছে। এটাই তো প্রমাণ করে যে কাতার বিভিন্ন শক্তির সাথে ভারসাম্য রেখে চলতে সক্ষম। একটা শক্তিশালী মিত্রের সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো মানেই এই নয় যে কাতার তার স্বকীয়তা বা স্বাধীন পররাষ্ট্রনীতি বিসর্জন দিচ্ছে, বরং এই শক্তিশালী নিরাপত্তা ছাতা তাকে এই জটিল অঞ্চলে অন্যান্য প্লেয়ারদের সাথে দর কষাকষি করতে এবং নিজস্ব স্বার্থ রক্ষা করতে আরও বেশি সাহায্য করবে। এটা আঞ্চলিক অস্থিরতা থেকে কাতারকে সুরক্ষা দেওয়ার একটা কার্যকর উপায়। কাতার এই ভারসাম্য বজায় রেখেই চলবে, অতীতেও তারা সেটা প্রমাণ করেছে। কিন্তু সেই ভারসাম্য রক্ষা করাটা কি ভবিষ্যতে আরও কঠিন হয়ে পড়বে না, বিশেষ করে এই নতুন চুক্তির পর? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠছে যে আমেরিকা কি এই বর্ধিত সহযোগিতার সুযোগ নিয়ে কাতারকে আব্রাহাম চুক্তির মতো করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকে ঠেলে দিতে চাইছে, অথবা অন্ততপক্ষে ইসরায়েল বিরোধী কোনো ধরনের কাজ, যেমন ধরুন আল জাজিরার মতো মিডিয়ার মাধ্যমে সমালোচনা বা ফিলিস্তিনি গ্রুপগুলোর প্রতি সমর্থন দেখানো, সেগুলোর ক্ষেত্রে আরও বেশি সংযত থাকতে বা নিয়ন্ত্রণ আনতে চাপ সৃষ্টি করবে, যে আমেরিকা ইসরায়েলের নিরাপত্তা আর ওই অঞ্চলে তার আধিপত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সেই আমেরিকার সাথে আরও গভীর সামরিক চুক্তিতে যাওয়াটা কি কাতারকে প্রকারান্তরে ইসরায়েলের ব্যাপারে নমনীয় হতে বা অন্ততপক্ষে চুপ থাকতে বাধ্য করবে না? এই চুক্তির কি এমন কোনো অপ্রকাশিত শর্ত থাকতে পারে? মাধ্যমে এবং কূটনীতিক উপায়ে সমস্যা সমাধানে বিশ্বাসী। ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দীর্ঘদিনের। আমেরিকার সাথে তাদের সম্পর্ক বহু বছরের পরীক্ষিত এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তৈরি হয়েছে। এই চুক্তি অন্য কোনো দেশের চাপে নয়, বরং কাতারের নিজস্ব জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থেই করা হচ্ছে বলে আমার বিশ্বাস। তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ ও স্থিতিশীল প্লেয়ার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই এ পথে হাঁটছে। আমেরিকার সাথে এই সম্পর্ককে তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষার একটা অপরিহার্য স্তম্ভ হিসেবেই দেখে, কোনো বোঝা হিসেবে নয়। আব্রাহাম চুক্তির সাথে সরাসরি সম্পর্ক খোঁজাটা হয়তো একটু বেশি কল্পনাপ্রবণ হয়ে যায়। আচ্ছা, আজকের এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে কাতারের উপর সাম্প্রতিক হামলার পর আমেরিকার সাথে সামরিক সহযোগিতা আরও গভীর ও সম্প্রসারিত করার যে সিদ্ধান্ত, সেটা আকস্মিক কিছু নয়। এটা কাতারের দীর্ঘদিনের নিরাপত্তা কৌশল, আমেরিকার সাথে তার ঐতিহাসিক ও ক্রমবর্ধমান সম্পর্ক এবং বর্তমান যে পরিবর্তিত ও অস্থিতিশীল আঞ্চলিক পরিস্থিতি, তারই একটা সম্মিলিত ফল। এর মাধ্যমে কাতার তার নিরাপত্তা জোরদার করতে এবং এই অঞ্চলে নিজের কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় করতে চাইছে বলে মনে হয়। এটা মূলত তাদের নিজস্ব নিরাপত্তা বিশ্লেষণ এবং প্রয়োজনেরই প্রতিফলন। অন্যদিকে আমার দৃষ্টিকোণ থেকে দেখলে এই চুক্তির ফলে কাতারের উপর মার্কিন কৌশলগত প্রভাব যে নিঃসন্দেহে আরও বাড়বে, তাতে সন্দেহের অবকাশ খুবই কম। মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে এই বর্ধিত নিরাপত্তা ছাতার বিনিময়ে কাতার তার স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চার ক্ষেত্রে, বিশেষ করে আঞ্চলিক সম্পর্কের যে জটিল সমীকরণ, সেখানে কতটা ছাড় দিতে বাধ্য হবে বা কতটা কৌশলগত সীমাবদ্ধতার মধ্যে পড়বে। বিশেষ করে যে পরিস্থিতিতে এবং যে জায়গা থেকে এই নতুন চুক্তির ঘোষণাটা এলো, তা এর ভূরাজনৈতিক তাৎপর্যকে নিঃসন্দেহে আরও গভীর এবং জটিল করে তুলেছে। কাতার কি নিজের অজান্তেই একটা বৃহত্তর ভূরাজনৈতিক খেলার অংশ হয়ে উঠছে, যেখানে তার নিজের নিয়ন্ত্রণ ক্রমশ কমে আসবে? এর উত্তর হয়তো সময়ই বলতে পারবে। নিঃসন্দেহে এই বর্ধিত মার্কিন কাতার সামরিক সহযোগিতার চুক্তিটি একদিকে যেমন কাতারের নিরাপত্তা চাহিদা পূরণের একটা স্পষ্ট যুক্তি তুলে ধরে, তেমনি এর গভীরে থাকা ভূরাজনৈতিক সমীকরণ, সার্বভৌমত্বের প্রশ্ন এবং কাতারের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আরও বিস্তৃত ও গভীর বিবেচনার অবকাশ অবশ্যই রাখে। ঠিক তাই, এই চুক্তির সম্পূর্ণ প্রভাব, এর হয়তো কোনো অপ্রকাশিত দিক এবং এর দীর্ঘমেয়াদী ফলাফল পুরোপুরি বুঝতে হলে
আমাদের হাতে এখন যে তথ্য আছে তার বাইরেও আরও অনেক বিষয় সামনে আসা প্রয়োজন এবং সময়ের সাথে সাথে পরিস্থিতি কিভাবে মোড় নেয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি।